আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কন্ট্রাসেপশন। কন্ট্রাসেপশন মানে হলো যে কোনোভাবে স্পাম যেন ওভামের সাথে কন্টাক্ট না হয়, সেটাকে আমরা বলছি কন্ট্রাসেপশন। তো এর অনেকগুলো পদ্ধতি আছে। এই অনেকগুলো পদ্ধতি অনুযায়ী হয়। সেই পদ্ধতিগুলো আজকে আমরা জানার চেষ্টা করব। কি কি পদ্ধতি আছে, কি কি মেথড আছে, এটা জানার জন্য। তাহলে সর্বপ্রথম আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি না, কন্ট্রাসেপশন। কন্ট্রাসেপশন কি আছে? কন্ট্রাসেপশন, কন্ট্রাসেপশন আমরা কাকে বলছি? কন্ট্রাসেপশন হচ্ছে ইনটেনশনাল প্রিভেনশন অফ প্রেগনেন্সি বাই প্রিভেন্টিং ফার্টিলাইজেশন অফ ওভাম বাই স্পার্ম। তাহলে আমরা ইচ্ছাকৃতভাবে নিজের ইচ্ছাতে ইনটেনশনালি কি করছি? প্রিভেনশন করছি কাকে? প্রেগনেন্সিকে। কিভাবে না, যাতে করে একটা স্পাম ওভামের সাথে ফার্টিলাইজেশন না হয়, সেই পদ্ধতিটাকে আমরা বলছি কন্ট্রাসেপশন। এবার কন্ট্রাসেপশনের মূলত যে নিয়মগুলো আছে, সেই নিয়মগুলোর মধ্যে প্রথম যে যে পদ্ধতি আছে, সেই পদ্ধতির মধ্যে কিছু পদ্ধতি আছে যেটাকে বলা হয় টেম্পোরারি মেথড, স্বল্প সময়ের জন্য। তার কিছু মেথড আছে। আর আছে না পার্মানেন্ট মেথড, যে পুরোপুরি ভাবে আমরা কন্ট্রাসেপশন করতে পারি। তো এই এই যে মেথড গুলো আছে, এই এই মেথড গুলোর মধ্যে দেখো সবার প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ব্যারিয়ার মেথড, মানে কোনোভাবে একটা বাধা দেয়া। আর আছে কি 2 নম্বরে ন্যাচারাল মেথড, যেটা প্রাকৃতিক ভাবে আমরা বাধা প্রদান করতে পারি ওভামটা স্পামটাকে ওভামের সাথে কন্টাক্ট হতে। আর কি হতে আরেকটা আছে ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস বা আইইউসিডি, যেটাকে আবার কপারটিও বলে। সেটা হচ্ছে না ইউটেরাইনের ভেতরে সেই কন্ট্রাসেপটিভ ডিভাইসকে দেয়া হয়। আর একটা আছে স্টেরয়েড অয়েল কন্ট্রাসেপশন, যেটা 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 অ্যাকচুয়ালি হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ পিল আমরা নামে চিনি, ওসিপি। তো এটা এটা এই যে চারটে মেথড আছে, এই চারটে মেথড হচ্ছে টেম্পোরারি মেথড। অ্যান্ড দুটো পার্মানেন্ট মেথড আছে। এই দুটো পার্মানেন্ট মেথডের মধ্যে 1 নম্বর হচ্ছে টিউবেকটমি, অর্থাৎ এটা হচ্ছে ফিমেলদের জন্য। কি করা হয় না, কাট অফ ফ্যালোপিয়ান টিউব, ফ্যালোপিয়ান টিউবে কাট অফ করে দেওয়া হয়, কেটে দেওয়া হয়, যাতে করে না স্পাম আর ওভামের সাথে কন্ট্যাক্ট করতে পারে না। আর একটা কি আছে ভেসেকটমি, কাদের জন্য? মেলদের জন্য। কি করা হয় না কাট অফ ভাস ডেফারেন্স, যে যে শুক্রাশয়ের নালীটা আছে সেই নালীটাকে কেটে দেওয়া হয়। এই কেটে দেওয়াটাকে বলা হয় ভ্যাসেকটমি। আমরা এবারে যেটা জানবো সেটা হচ্ছে এই যে চারটে মেথড দেখেছিলাম টেম্পোরারি মেথডের মধ্যে, তার মধ্যে 1 নম্বর যে মেথডটা ছিল সেটা হচ্ছে ব্যারিয়ার মেথড। কি করে এটাকে বাধা প্রদান করা যায় সেই মেথডটাকে আমরা দেখব। ব্যারিয়ার মেথডে কি আছে? ব্যারিয়ার মেথডে যেটা হচ্ছে যে কি দিয়ে ব্যারিয়ার করা হয় সেটা হচ্ছে তার মধ্যে এক হচ্ছে মেকানিক্যাল ব্যারিয়ার, যেটা কি সেটা হচ্ছে মেলদের ক্ষেত্রে কন্ডম একটা ব্যারিয়ার মেথড, যেটা মেকানিক্যালি ব্যবহার করা হয়। ফিমেলদের ক্ষেত্রে কন্ডম, যেটাকে ফিমেল কন্ডম বলা হয়, এবং সার্ভাইকাল ক্যাপ। যদিও এই দুটোর অস্তিত্ব এখন খুব একটা নেই, বাজারে এসছিরও চলেনি খুব একটা ভালোভাবে, যার কারণে এখন আপাতত উইড্র হয়ে গেছে অনেকটা পরিমাণে। আর কিছু কেমিক্যাল দিয়ে করা যায়, সেটা হচ্ছে ব্যারিয়ার মেথডের দুটো, একটা মেকানিক্যাল মেথড, একটা কেমিক্যাল মেথড। কেমিক্যাল মেথডের মধ্যে হচ্ছে কোরোমেক্স জেলি। এটা কখন ব্যবহার করতে না, বিফোর ইন্টারকোর্স, ইন্টারকোর্সের আগে ভ্যাজেনাতে এটাকে দেওয়ার নিয়ম ছিল, কিন্তু এটারও ব্যবহার এখন চলন খুব একটা নেই। এবার যে মেথডটা সত্যি খুব জনপ্রিয় সেটার মধ্যে সেটা হচ্ছে ন্যাচারাল মেথড। ন্যাচারাল মেথডটা দেখো যে ন্যাচারালি কিভাবে আমরা এটাকে এই স্পামটাকে কন্টাক্ট হওয়াটাকে অ্যাভয়েড করতে পারি ন্যাচারালি, সেটা জানাবো। সেটা হচ্ছে যে একটা হচ্ছে ক্যালেন্ডার মেথড। এই ক্যালেন্ডার মেথডটা খুব ইন্টারেস্টিং, একটু ভালো করে জানার চেষ্টা করো। প্রথমে দেখো আমরা কি জানি, আমাদের কোনো একটা মহিলার মেনস্ট্রুয়েশন হয়, সেটা হচ্ছে 28 ডেজ প্লাস মাইনাস 3 ডেজ। কেমন ভাবে হয় না, টাইমিংটা কি 28 ডেজ প্লাস মাইনাস 3 ডেজ, মানে কারো 3 দিন এগোতে পারে, কারো 3 দিন পরে পরে হতে পারে। তো মোটামুটি 28 দিন ধরা হয়, 28 দিন কারো 3 দিন এগিয়ে বা 3 দিন পরে এরকম ধরা হয়। তো ধরে নাও এইখানটাতে কি হয়, ধরো আজকে
তোমার মেনস্ট্রুয়েশন, কোনো একটা মহিলার মেনস্ট্রুয়েশন শুরু হয়েছে, তাহলে প্রথম দিন তার মেনস্ট্রুয়েশন স্টার্ট হয়েছে এই জায়গাতে, তাহলে শেষ হবে কবে? 5 দিন পর। তাহলে এই যেদিন থেকে শেষ হচ্ছে মেনস্ট্রুয়েশন, সেদিন থেকে আমরা টোটাল এই যে 21 দিনটাকে আমরা 28 দিনটাকে আমরা আলাদা করে নিয়েছি। এই 28 দিনের মধ্যে দেখো যে যেদিন মেন্স শেষ হচ্ছে তার প্রথম 7 দিন, এই প্রথম 7 দিনটাকে গ্রিন কালার দেওয়া আছে, মানে এটাতে যদি এই 7 দিনে ইন্টারকোর্স করা হয় তাহলে সম্ভাবনা কম। তার 7 দিনে কখনোই তার ওভাম সিক্রেশন হয় না, কারণ টোটাল প্রিপারেশন নিতে ওভারির টাইম লাগে। এবার মাঝখানের যে এই 7 দিন, এই যে 14 দিনটা দেখতে পাচ্ছ পরিষ্কার, এই যে 14 দিন, 7 দিন প্লাস 7 দিন, এই যে 14 দিনটা, এই 14 দিনের মধ্যে কবে ওভাম সিক্রেশন হবে কেউ জানে না। তবে এই 14 দিনটাকে যদি অ্যাভয়েড করা যায়, এই যে রেড কালার দেয়া আছে, এই 14 দিন মানে অর্থাৎ মেনস্ট্রুয়েশন শুরু হলো যেদিন শেষ হলো তারপরের 7 দিন, 7 দিন হচ্ছে কোন রকম যদি ইন্টারকোর্স হয় তাহলে সেক্ষেত্রে কন্টাক্ট হওয়ার চান্স কম। মাঝখানে 14 দিনের মধ্যে কোন দিন হবে না হবে সেটা তো বলা যায় না, এই 14 দিনটাকে আমরা রেড জোন হিসেবেই দেখি। আর পরের 7 দিনটা, ঠিক এই 14 দিনের পরের 7 দিন মানে আগের আবার মেনস্ট্রুয়েশন শুরু হবে, আবার 5 দিন থাকবে, হয়তো কারো বেশি হতে পারে কম হতে পারে, কিন্তু এই যে মাঝখানের যে আর 7 দিন, এই 7 দিনটাও ওভাম কন্টাক্ট হওয়ার চান্স কম। তবে মোস্টলি 5 ডেজ একদম পুরো ফ্রি, লাস্ট 5 ডেজ। তাহলে মোটামুটি কন্টাক্ট টাইম হচ্ছে এদিকে 7 ডেজ আর ওদিকে 5 ডেজ, এই 12 দিন যদি ইন্টারকোর্স হয় তাহলে তার সেক্ষেত্রে কি হবে, স্পাম ওভামের সাথে কন্টাক্ট হওয়ার চান্স কম, প্রেগনেন্সি হওয়ার চান্স কম। ঠিক আছে, এই মেথডটাকে ভালোভাবে আশা করছি বুঝতে পেরেছো। এটা হচ্ছে ক্যালেন্ডার মেথড, মানে তাকে আমাকে ক্যালেন্ডার দাগ দিয়ে রাখা এবং দেখে সেই সময় ইন্টারকোর্স করা। সেকেন্ড যে মেথডটা আছে ন্যাচারাল মেথডের মধ্যে, সেটা হচ্ছে টেম্পারেচার মেথড। টেম্পারেচার মেথডে কি হয় দেখো, টেম্পারেচার মেথডে ন্যাচারালি 1 to 2 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার ইনক্রিজ আফটার ওভুলেশন ফর 3 ডেজ। আমরা জানি একটা স্পাম, একটা ওভাম যখন আমার ফিমেল বডিতে সিক্রেট হয় তারপরে প্রায় ফ্যালোপিয়ান টিউবে প্রায় 72 ঘন্টা মতো থাকে। তো ওই 72 ঘন্টা কি হয়, 1 থেকে 2 ডিগ্রি টেম্পারেচার ইনক্রিজ হয়ে যায় মহিলাদের, টেম্পারেচার বেড়ে যায়। তাহলে ওটা দেখে আমি কিছুটা আন্দাজ করতে পারি যে ওই সময়টাতে ওভাম সিক্রেশন হয়েছে, সেটা হচ্ছে টেম্পারেচার মেথড। সেটা একমাত্র মহিলারাই বুঝতে পারেন সেই সময় তার বডির টেম্পারেচার ইনক্রিজ হয়েছে, বা থার্মোমিটার জিভের তলায় দিয়ে দেখলে দেখা যায় 1 ডিগ্রি টেম্পারেচার ইনক্রিজ হয়েছে সেই সময়টাতে। এবং সেটা সেটা করতে হয় সেটা ঘুম থেকে ওঠার আহ পরেই আর কি, বিছানা থেকে না নেমেই মুখের জিভের তলায় থার্মোমিটার দিয়ে দেখতে হয়, তাহলে 1 ডিগ্রি টেম্পারেচার বেশি পাওয়া যায় বা মহিলারা কিছুটা ফিল করতে পারেন। তো সেই সময়টাতে যদি টেম্পারেচার ইনক্রিজ হয়, কোনো মহিলা ফিল করতে পারেন, তাহলে সে সময় তার ওভাম সিক্রেশন হয়েছে, এবং সেই 3 দিন 72 আওয়ার্স ইন্টারকোর্স না করলে ওভামের সাথে কন্টাক্ট হওয়ার চান্স কম। আর একটা জিনিস কি হয়, আর একটা যে মেথড আছে সেটা হচ্ছে মিউকাস রিদম। মিউকাস রিদমটা কি না, মিউকাস রিদম হচ্ছে বলছে 3 ডেজ মিউকাস প্রেজেন্ট ইন ভ্যাজাইনা। একজন মহিলা ফিল করতে পারেন তার ভ্যাজাইনাতে হঠাৎ করে মিউকাস ইনক্রিজ হয়েছে, একটু বেশি হয়েছে মিউকাস। তো সেই সময়টাতে তিনি আন্দাজ করতে পারেন যে তার ওভাম সিক্রেশন হয়েছে, তাহলে ওই 3 দিন আপাতত কন্টাক্টে না যাওয়াই ভালো। আর একটা ন্যাচারাল মেথডের মধ্যে কি আছে, আর একটা ন্যাচারাল মেথডের মধ্যে উইথড্রল মেথড। উইথড্রল মেথড দ্যাট মিনস যে সিমেন পাস আউটসাইড অফ ভ্যাজাইনা, তাহলে ভ্যাজাইনার বাইরে যদি আমরা সিমেন্টকে পাস করে দিতে পারি তাহলে ওভামের সাথে স্পামের কন্টাক্ট হওয়ার চান্স নেই। একটা, তাহলে আমরা বুঝলাম মেথড কত প্রকারের হয়, তারপর বুঝলাম যে ব্যারিয়ার মেথড কি আছে, ন্যাচারাল মেথড কি আছে। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস। আর ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস, ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস আইইউসিডি, এই আইইউসিডির আর একটা অনেকেই আমরা জানি আইইউসিডির নামটা অনেকে কপারটি বলেন। কপারটি বলতে কপারটি কেন বলা হয়, তার প্রথম হচ্ছে যেটা বেরিয়েছিল যে ডিভাইসটা, সেটা হচ্ছে
কপার T200, যার কারণে ওর নাম অনেকে জেনে গেছেন যে এটা কপার টি হিসাবে। এটা কি আছে না, কপার T200 ফার্স্ট যে ডিভাইসটা বেরোয়, যে ডিভাইসটা ইউজ করা হয়, 4 প্রকারের ডিভাইস টোটাল ইউজ করা হয়, তার মধ্যে একটা হচ্ছে না কপার T200। কপার T200 বলছে দিস ডিভাইস 200 স্কোয়ার মিটার সারফেস এরিয়া, 200 স্কোয়ার সারফেস এরিয়া নেয় বলে এর নাম পড়েছে কপার T200। কি করে, ইট হ্যাজ 120 mg কপার, টোটাল 120 mg কপার থাকে, and this copper is lost at the rate of about 50 UG ডেলি। প্রত্যেক দিন কি করে 50 mcg করে ও কপার ওখান থেকে ছাড়তে থাকে, যার কারণে সেই কপারটা কি করে স্পামটাকে কন্ট্যাক্ট করতে দেয় না। আর এই যে ডিভাইসটা কি করতে হয়, দিস ডিভাইস রিমুভ আফটার 4 ইয়ার্স, 4 বছর পর পর এই ডিভাইসটাকে চেঞ্জ করতে হয়। যেটা কপার T200, এটা 4 বছর পর পর চেঞ্জ করতে হয়। এবং এই কপারটি কেন কপার T200 বলা হয়, কারণ হচ্ছে এটা 200 স্কোয়ার সারফেস নেয় বলে, এবং এটা টোটাল 120 mg কপার থাকে এর ভিতরে। এবার তারপরে যে ডিভাইসটা পাওয়া যায় বাজারে সেটা হচ্ছে CUT380A। বলছে দিস ডিভাইস ক্যারিজ 380 স্কোয়ার সারফেস। এই যে নামগুলো যে পড়ছে না, 200, 380, এই যে নামগুলো কতটা স্কোয়ার সারফেস এরিয়া নিচ্ছে তার উপরে কি কোনো রিপ্লেসমেন্ট ইজ এভরি 10 ইয়ার্স। এইটা যদি আমরা দিই তাহলে প্রত্যেক 10 বছর পরে পরে চেঞ্জ করতে হয় এটা। আর একটা যেটা 3 নম্বর ডিভাইস, সেটা হচ্ছে মাল্টি লোডেড CU125। যে দিস ডিভাইস লস্ট 10 to 100 UG ডেলি, রিপ্লেস আফটার 3 ইয়ার্স। প্রত্যেক কি করে প্রত্যেক দিন কি করে 60 থেকে 100, ইউজি বা এমসিজি একই জিনিস। এমসিজি কি করে কপার ছাড়ে এবং এটাকে রিপ্লেস করতে হয় কোথায় না 3 বছর পর পর। 4 নম্বর যে ডিভাইসটা আছে সেই ডিভাইসটা হচ্ছে লিভো নর্জিস্ট্রাল ইন্ট্রাইউটেরাইন সিস্টেম, শর্ট ফর্মে এটাকে ING/IUS বলা হয়। যে এটা লিভোনর্জেস্ট্রেল, আমরা যখন স্টেরয়েডাল যে ওসিপি পড়বো তখন আমরা লিভোনর্জেস্ট্রেলের কথা পড়বো অবশ্য, কিন্তু এটার একটা ইউটেরাইন ডিভাইসও পাওয়া যায়। এটা ওরালে যেমন আছে তেমনি একটা ইন্ট্রাইউটেরাইন ডিভাইসও পাওয়া যায়। বলছে দিস ডিভাইস টোটাল অ্যামাউন্ট অফ লিভোনর্জেস্ট্রেল ইজ 52 mg and release at the rate of 20 UG per day। প্রতিদিন 20 জি করে কি করে হচ্ছে এই প্রোজেস্টেরনটাকে রিলিজ করতে থাকে, যার কারণে টোটাল এটা বলছে দিস ডিভাইস রিপ্লেস এভরি 7 ইয়ার্স, প্রত্যেক 7 বছর পর পর এটাকে রিপ্লেস করতে হয়, প্রত্যেক 7 বছর পর পর এটাকে রিপ্লেস করতে হয়। তাহলে আমরা কি জানলাম যে যতগুলো ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইসের মধ্যে কি আছে 4 ধরনের। একটা আছে কপার T200, যার কারণে এটা প্রথম বেরিয়েছিল বলে কপার বলা হয়, অনেকে বলেন। 2 নম্বর CUT380A, আর একটা মাল্টি রোডেড CU250, আর একটা হচ্ছে লিভোনর্জেস্ট্রাল ইন্ট্রাইউটেরাইন সিস্টেম। এই 4 প্রকারের টোটাল হচ্ছে কন্ট্রাসেপটিভ ডিভাইস পাওয়া যায়। জেনারেলি আমরা বেশি অংশ সময় কপার পড়াই এবং সেটাকে 4 বছর পরে পরে রিপ্লেস করে দেয়। এরপরে যে মেথডটা আছে সেই মেথডটার নাম হচ্ছে স্ট্রেড অয়েল মেথড। এটাই ওসিপিটা এখন সব থেকে বেশি ব্যবহার এবং সব থেকে বেশি জনপ্রিয়। এটাকে যেটা ওরাল পিল প্রতিদিনই খেতে হয়, আমরা সেটা নিয়ে এবারে আলোচনা করব। নাও কন্ট্রা ইন্ডিকেশন অফ দ্য ইনসারশন অফ IUCD, ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস আমরা কোথায় দিতে পারবো না, কোন জায়গাটাতে, তাই না? তো যে জায়গাটা দেখো এর কন্ট্রা ইন্ডিকেশন কি কি আছে। এর কন্ট্রা ইন্ডিকেশন যেটা আছে সেটা হচ্ছে যে একটা হচ্ছে পেলভিক ইনফেকশন উইদিন 3 মান্থ। যদি কোনো ব্যক্তির 3 মাসের মধ্যে কোনো পেলভিক ইনফেকশন হয়েছে, মিসলি PIDS, তাই না, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ,
তো যদি পেলভিক ইনফেকশন 3 মাসের মধ্যে কারো হয়েছে, তাহলে সেক্ষেত্রে এই ডিভাইস তার জন্য ব্যবহার করা যাবে না। আর একটা চেক কোথায় ব্যবহার করা যাবে না, সেটা হচ্ছে আনডায়াগনোজড জেনিটাল ব্লিডিং। যদি তার ব্লিডিং হচ্ছে কিন্তু সেটা ডায়াগনোজড করা হয়নি, সেখানেও যতক্ষণ না ডায়াগনোজ করা হচ্ছে ততক্ষণ অবধি এটা দেয়া যাবে না। 3 নম্বর হচ্ছে ডিস্টরশন অফ শেপ অফ ইউটেরাইন ক্যাভিটি। যদি ইউটেরাইন ক্যাভিটির কোনো কারণে তার যে স্পেসটা আছে, সেই স্পেসটা যদি কোনো কারণে সেটা অ্যাবনর্মালিটি হয়ে যায়, সেক্ষেত্রেও ব্যবহার করা যায় না। যেমন কি হয় না, ফাইব্রয়েডের ক্ষেত্রেও আমরা যদি ইউটেরাইন ফাইব্রয়েড হয়, তো সেক্ষেত্রে এই ডিভাইস ব্যবহার করা যায় না। আর কোথায়? আর না, এটা হচ্ছে সিভিয়ার ডিসমেনোরিয়া। কোথায় না, সিভিয়ার ডিসমেনোরিয়া। যদি কারো যে মেনস্ট্রুয়েশন পেন হয়, তাই না, পেন ইন মেনস্ট্রুয়েশন, তো মেনস্ট্রুয়েশনের সময় যদি কারোর পেন হয়, তাহলে সেক্ষেত্রেও তার ডায়াগনোসিস আগে করতে হবে, তারপরে ইউটেরাইন ডিভাইস দিতে হবে। তো সেক্ষেত্রেও দেওয়া যায় না। একটা কি আছে 5 নম্বরে, যদি পাস হিস্ট্রি অফ এটোপিক প্রেগনেন্সি। যদি এটোপিক প্রেগনেন্সি কারো হয়, মানে ফ্যালোপিয়ান টিউবে যদি প্রেগনেন্সি হয়ে যায়, মানে কন্টাক্ট হয়ে ওভাবটা থেকে যায়, সেক্ষেত্রেও ব্যবহার করা যায় না, এটা দেয়া যায় না। আর কোথায় না, এসটিআই উইদিন 3 মান্থ। যদি সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন হয়, এসটিআই মানে সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন উইদিন 3 মান্থ, 3 মাসের মধ্যে যদি কারো সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ হয়, তো সেক্ষেত্রে এই ডিভাইস দেয়া যায় না। আর কোথায় দেয়া যায় না, কপার অ্যালার্জি। অ্যাকচুয়ালি এটা তো কপার দিয়েই তৈরি হয়, তো কপারে যদি কারো অ্যালার্জি থাকে, সেক্ষেত্রে এটা ব্যবহার করা যায় না। এবারে এটা তো গেল ইউটেরাইন কোথায় আমরা দেওয়া যেতে পারে না। কমপ্লিকেশন কি হতে পারে, দিয়ে ফেললাম, দেওয়ার পরে কি কমপ্লিকেশন হতে পারে এটা, তাই না? তো সেটা জানবো। সেটা জানার জন্য দেখো কমপ্লিকেশনে কি আছে না, কমপ্লিকেশনের মধ্যে ইমিডিয়েট কমপ্লিকেশন কি কি হয়, যে হঠাৎ মাত্র দেওয়ার সাথে সাথে কমপ্লিকেশন কি হয়। একটা হচ্ছে ক্রাম্প লাইক পেইন, আর খিঁচুনি দিয়ে পেন হতে পারে দেওয়ার সাথে সাথে। যেটা হয় কতক্ষণ স্টে করে, কত 30 মিনিট থেকে 1 ঘন্টা। মানে কেউ একটা মহিলা, তাকে ইয়ে আইইউসিডি দেয়া হলো, দেওয়ার পর তার এরকম ধরনের পেন শুরু হলো, একটা খিঁচুনি ধরনের পেন শুরু হলো দেওয়ার সাথে সাথে, দেওয়ার কিছু দিনের মধ্যেই আর কি ইমিডিয়েট রেজাল্ট পাওয়া যায়। সেটা 30 মিনিট থেকে 1 ঘন্টা স্টে করে। তো সেটা সেটা একটা হতে পারে। কিছু মহিলা ফিন্ট হয়ে যায়, যেটা হয়তো টেম্পোরারি লস অফ কনসাসনেস। তো সে কিছুক্ষণের জন্য সে আনকনসিয়াস হয়ে যেতে পারে। সেটা কখন হয়, বেশি অংশ সময়টা স্মল ইউটেরাইন ক্যাভিটি, যে সমস্ত মহিলাদের ইউটেরাইন ক্যাভিটি ছোট, তাদের ক্ষেত্রে যদি ইউটেরাইন ডিভাইস দেওয়া হয়, সেক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে। টেম্পোরারি লস অফ কনসাসনেস হতে পারে, বারবার করে ফিন্ট হয়ে যাওয়া, অজ্ঞান হয়ে যাওয়া, এরকম হতে পারে। আর কি হতে পারে না, আরেকটা হতে পারে হচ্ছে পার্শিয়াল অর কমপ্লিট পারপুরেশন। তো এটা কি হতে পারে, অল্প সামান্য কিছু বা পুরোপুরি ভাবে ইউটেরাইন যে ইয়ে আছে, লেয়ার গুলো আছে, সেগুলো ছিদ্র হয়ে যেতে পারে। সেটা কি করতে হবে, ডিউ টু দ্য রং টেকনিক। যদি যে টেকনিশিয়ান করছেন বা যে ডাক্তারবাবু করছেন, যে গাইনোকোলজিস্ট করছেন, তিনি যদি তার টেকনিক ভুল হয়, তো সেক্ষেত্রে ইউটেরাইন পারফোরেশন হতে পারে। সেটা মাথায় রাখতে হবে। এবারে আমরা লং টাইম, আফটার লং টাইমে কি দেখতে পাবো, অনেক দিন হয়ে যাওয়ার পরে কি হতে পারে, একটা পেন হতে পারে, সবসময় একটা যন্ত্রণা হতে পারে। আর কি হতে পারে, অ্যাবনর্মাল মেনস্ট্রুয়াল ব্লিডিং হতে পারে সেক্ষেত্রে, তাই না? মেনস্ট্রুয়াল ব্লিডিং যেটা হবে, সেটা অ্যাবনর্মাল হতে পারে। কারো ক্ষেত্রে 2 দিন থাকছে, কারো ক্ষেত্রে আবার 5 দিনের জায়গায় 10 দিন থেকে যাচ্ছে, 7 দিন থেকে যাচ্ছে, এরকম বিভিন্ন কিছু হতে পারে। তো সেই ব্লিডিংটা যেটা নর্মাল ব্লিডিং, সেই নর্মাল ব্লিডিং হয় না, এটা মাথায় রাখতে হবে। আর কি হবে, পেলভিক ইনফ্লামেশন হতে হবে, বারবার পেলভিক ইনফেকশন হতে পারে, যদি আমরা এটা অনেকের ক্ষেত্রেই কমপ্লিকেশন দেখা দিতে পারে। ডিসঅ্যাডভান্টেজ কি আছে না, এর যে ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে দ্য প্রেগনেন্সি রেট উইথ দ্য ডিভাইস ইজ 2/100 ওমেন। যদি 100 জন মহিলার ক্ষেত্রে আমরা এটা দিই, তাহলে 2 জন মহিলার এটা দেওয়া সত্ত্বেও প্রেগনেন্সি হতে পারে। এটার একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। আর কি ডিসঅ্যাডভান্টেজ হতে পারে, আর যে ডিসঅ্যাডভান্টেজটা হতে পারে, বলছে দেয়ার ইজ রিস্ক
অফ এটোপিক প্রেগনেন্সি কতটা 2.02%, একদমই কম। তবু যে হতে পারে তা না, ইউটেরাইন ডিভাইস দেওয়ার পর এটোপিক প্রেগনেন্সি হতে পারে। এটোপিক প্রেগনেন্সি একটা মারাত্মক বাজে জিনিস, তো সেটা হতে পারে, সেটা মাথা রাখতে হবে। কি করে কন্ট্রাইন্ডিকেশন কোথায় আমরা দিতে পারবো না, এই যে ডিভাইসটাকে কমপ্লিকেশন কি হতে পারে এবং ডিসঅ্যাডভান্টেজ তার কি হতে পারে। স্টেরয়েডাল কন্ট্রাসেপটিভ পিল, স্টেরয়েডাল কন্ট্রাসেপটিভ পিল যেগুলো আছে তার মধ্যে সবথেকে প্রথম যেটা আছে সেটা হচ্ছে কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল। মানে একটা একটা যে পিল আছে সেই পিলের মধ্যে কম্বাইন্ড করা আছে দু রকম মলিকুল, তাই এটাকে বলা হয় কম্বাইন্ড কন্ট্রাসেপটিভ পিল। এর কি আছে এর ভিতরে? এর ভিতরে যেটা আছে সেটা হচ্ছে ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন। ফিমেল হরমোন আমরা জানি, ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন। এই দুটো মলিকুলের ভিতরে আছে। ইস্ট্রোজেনের মধ্যে যে থাকে সেটা হচ্ছে ইথানাইল স্ট্রেডিয়াল, এটা হচ্ছে সিনথেটিক ইস্ট্রোজেন। আর থাকে প্রোজেস্ট্রিন, প্রোজেস্ট্রিন মানে সিনথেটিক প্রোজেস্ট্রিন। যতগুলো থাকে তার মধ্যে থাকে নরজেস্টেরল, লিভোনরজেস্টেরল, ডেসোজেস্ট্রাল আর নরথিনড্রন। এই মলিকুলগুলো এর ভিতরে থাকে। এবারে প্রত্যেকটাতে ইথানাইল স্ট্রেডিয়াল প্রেজেন্ট থাকবেই থাকবে, তার সাথে কোনটার সাথে এটা থাকতে পারে, কোনটা কখনো এটা থাকতে পারে, কখনো এটা থাকতে পারে, আবার কখনো এটা। আমরা এগুলো দেখে নেবো যে কি কি আছে বাজারে, এগুলো দেখে নিই। দেখো যেটা বাজারে বাজারে যেটা পাওয়া যায়, যেমন এই নরজেস্ট্রাল 0.3 mgর সাথে ইথানাইল স্ট্রেডিয়াল 30 ইউজি থাকে, সেটা বাজারে যে নামে পাওয়া যায় সেটা হচ্ছে মালাডি। আবার দেখো এই নরজেস্ট্রাল 0.5 mgর সাথে ইথানিয়াল স্ট্রেডিয়াল 50 ইউজি থাকে, সেটা বাজারে যে নামে পাওয়া যায় সেটা হচ্ছে ওভারঅল জি। আবার লিভোনরজেস্ট্রাল 0.25 অর্থাৎ নরজেস্ট্রাল লিভোফর্ম, তার সাথে যখন ইথানিল স্ট্রেডিয়াল 50 ইউজি জোড়ে তখন যেটা বাজারে পাওয়া যায় সেটা হচ্ছে ওভারঅল। আবার লিভোনরজেস্ট্রাল 0.15 mgর সাথে যখন ইথানল স্ট্রেডিয়াল 30 ইউজি থাকে, সেটা বাজারে যে নামে পাওয়া যায় সেটা হচ্ছে ওভারঅল এল। আবার লিভোনরজেস্ট্রাল 0.1 mgর সাথে যখন ইস্ট্রোজেন আবার 20 ইউজি থাকে, সেটা বাজারে যে নামে পাওয়া যায় সেটা হচ্ছে ওভি লো। আবার ডেসোজেস্ট্রাল 0.15 mgর সাথে যখন ইথানল স্ট্রেডিয়াল 30 ইউজি থাকে, সেটা বাজারে যে নামে পাওয়া যায় সেটা হচ্ছে নোভেলন। আবার এই ডেসোজেস্ট্রাল 0.15 mgর সাথে যখন 20 ইউজি ইস্ট্রোজেন থাকে, সেটা যেটা নামে পাওয়া যায় সেটা হচ্ছে ফ্যামিলন। এরকম নামে পাওয়া যায়। এরপরে যে কন্ট্রাসেপটিভ পাওয়া যায় সেটা হচ্ছে শুধুমাত্র প্রোজেস্টেরন কন্ট্রাসেপটিভ অনলি পিল নামে পাওয়া যায়, আমরা সেটা নিয়ে আলোচনা করব। এবার আমরা জানবো যে প্রোজেস্টেরন অনলি কন্ট্রাসেপশন যেটা আছে সেটা বিষয়। দেখো প্রোজেস্টেরন অনলি কন্ট্রাসেপশন যেটা আছে সেটাকে আবার পপ পিলও বলা হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে মিনি পিলও বলে। ঠিক আছে, এই দুটো তিনটে নামেই জানা যায়। একটা প্রোজেস্টেরন অনলি কন্ট্রাসেপটিভ পিল, একটা পপ পিল, আর আরেকটা হচ্ছে মিনি পিল। এই তিনটে নামেই এটাকে জানা যায়। কি থাকে এর ভিতরে মেনলি যেটা তিনটে মলিকুল বেশি অংশ সময় পাওয়া যায়, সেটা একটা হচ্ছে নরথিনড্রন 0.35 mg, যেটা বাজারে মাইক্রোনর নামে পাওয়া যায়। আর একটা 2 নম্বর হচ্ছে নরজেস্ট্রাল 75 ইউজি, যেটা ওভরি নামে বাজারে পাওয়া যায়। আর একটা হচ্ছে ডেসোজেস্ট্রাল 0.075 mg, যেটা ইন্টিমেসি নামে বাজারে পাওয়া যায়। তাহলে এবারে ইউজ ফর কখন একটা কন্ট্রাসেপশনের জন্য আমরা জানি যে একমাত্র কম্বাইন্ড পিল বা ওরাল কন্ট্রাসেপটিভ যেগুলো বাজারে পাওয়া যায় সেই কম্বাইন্ড পিলই পাওয়া যায়। কিন্তু এটা কেন বাজারে পাওয়া যায়, এটার তাহলে কাজ কি, কখন এটা ইউজ করা হয়, তাই না? বুঝছে ইউজ ফর কখন না, যে ওয়েন ইস্ট্রোজেন পিল টোটালি কন্ট্রাইন্ডিকেটেড। কোনো একটা ব্যক্তির ইস্ট্রোজেন পিল দেয়া যাবে না, অনেকগুলো ডিজিজের ক্ষেত্রে ইস্ট্রোজেন পিল দেয়া যায় না, তো সেক্ষেত্রে আমরা প্রোজেস্টেরন পিল ব্যবহার করতে পারি। এবার কি হয়, ইউজ ফর
ল্যাকটেশন মাদার, যে যে মানে মায়েরা আর কি বাচ্চাদের দুধ দিচ্ছে আর কি, সেই সময় তাদের ক্ষেত্রে এটা দেয়া যায় না। তো তাদের ক্ষেত্রে ব্যবহার করা যায় না, কারণ এই সময়টাতে ইস্ট্রোজেন ব্যবহার করলে যদি মেল বেবি থাকে তার ফিমেল ক্যারেক্টার গ্রো হতে পারে অনেক সময়, তার কারণে দেয়া হয় না। আর যেটা কি বলছে না, ইট মে বি প্রেসক্রাইবড ফর দ্য পেশেন্ট অফ হাইপারটেনশন। হাইপারটেনশন যদি কারো থাকে তার যদি পিল ব্যবহার করতে, কারণ হাইপারটেনশনে ইস্ট্রোজেন পিল দিলে প্রেশারটা আরো বেড়ে যায়। তো যদি কারো ফাইব্রয়েড থাকে, ইউট্রাইন ফাইব্রয়েড থাকে, কারণ ইস্ট্রোজেন দিলে ইউট্রাইন ফাইব্রয়েড বেড়ে যায়। ডায়াবেটিসেও দেওয়া যায় না, এপিলেপসিতেও দেওয়া যায় না, তাই না? যদি স্মোকার হয় দেওয়া যায় না, এবং থ্রম্বো এম্বোলিজম হলে দেওয়া যায় না। বিশেষ করে ইস্ট্রোজেন পিলের একটা সব থেকে বড় সমস্যা যেটা, সেটা হলো যে আহ, আমাদের রেনাল আর্টারিকে স্টেনোসিস করে সেটা। তো এরকম কিছু কিছু জায়গায় এগুলোকে দেয়া যায় না, সেগুলো দেয়া যায় না। এবার আমরা আসি হাউ টু ইউজ, কিভাবে এটা ইউজ করতে হয়। দেখো, এটা ইউজ করে দিস 28 ট্যাবলেট, এটাতে 28টা ট্যাবলেট থাকে। 21টা ট্যাবলেট ইস্ট্রোজেন পিল বা কম্বাইন্ড পিলের মধ্যে, 21টা নয়, 28টা থাকে। তো স্টার্ট ফার্স্ট ডে অফ মেনস্ট্রুয়েশন, যেদিন মেনস্ট্রুয়েশন শুরু হচ্ছে সেদিন থেকে, আর ওই পিলটা খেতে হয় মেনস্ট্রুয়েশন শেষ হওয়ার যেদিন শেষ হচ্ছে সেদিন থেকে। তো এটা মেন্স শুরু হওয়ার প্রথম দিন থেকে। ইট হ্যাজ টু বি টেকেন রেগুলারলি অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম অফ দ্য ডে। প্রতিদিনে একই সময়ে নিতে হয়, এই একটা সমস্যা এই পিলগুলোর, যে একই সময় নিতে হয়। এর একটা, এই যেমন অ্যাডভান্টেজ আছে তেমনি একটা ডিসঅ্যাডভান্টেজও আছে। ডিসঅ্যাডভান্টেজ কি কি আছে আমরা একটু দেখে নিই। বলছে ইট টেকেন ডেলি কন্টিনিউয়াসলি উইদাউট এনি গ্যাপ, কোনো গ্যাপ দেওয়া যায় না। এস্ট্রোজেন পেলে তবুও একদিন গ্যাপ দিলেও পরের দিন খেলে হয়, কিন্তু এর ক্ষেত্রে কোনো গ্যাপ দেওয়া যায় না। আর কি করতে হবে, ওভুলেশন অকার ইন 20 to 30% কেসেস। এটা ইস্ট্রোজেন দেওয়ার পরেও কিছু কিছু ক্ষেত্রে ওভুলেশন আসতে পারে। আর কি হতে পারে না, সিম্পল সিস্ট অফ দ্য ওভারি মে বি প্রেজেন্ট, ওভারিতে একটা সিম্পল সিস্ট দেখা দিতে পারে। আর কি হতে পারে, আর হতে পারে 20 to 30% কেসেস অ্যামেনেরিয়া অকার, সেক্ষেত্রে মেনস্ট্রুয়েশন অফ হয়ে যেতে পারে একেবারে। হ্যাঁ, 20% 30% ক্ষেত্রে দেখা যায় যে মেনস্ট্রুয়েশন হচ্ছে না, মানে অ্যামেনেরিয়া হতে পারে। আবার কি হতে পারে, ব্রেক থ্রু ব্লিডিং। ব্রেক থ্রু ব্লিডিং বলতে আমরা জানি যে প্রোজেস্টেরন উইথড্র করার সাথে সাথে একটা ব্লিডিং হয়, সেই ব্রেক থ্রু ব্লিডিংও হতে পারে। হেডেক হতে পারে, আবার ম্যাস্টালজিয়া হতে পারে, অর্থাৎ ব্রেস্টে পেন হতে পারে। এই সমস্যাগুলো প্রোজেস্টেরন পিলে হতে পারে, কিন্তু এই জায়গাগুলোর অ্যাডভান্টেজও আছে, যেখানে আমরা কন্ট্রাইন্ডিকেশন, টোটালি কন্ট্রাইন্ডিকেশনকে ইস্ট্রোজেন পে। এবার আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে ইমার্জেন্সি পিল, অর্থাৎ যে পিলগুলো ইমিডিয়েটলি আফটার ইন্টারকোর্সের পরেই দেওয়া হয়, সে পিল সম্বন্ধে আমরা জানবো। এই পিলগুলোকে বলা হচ্ছে ইমার্জেন্সি পিল। অর্থাৎ কি হয় না, এটা ইমার্জেন্সি ক্ষেত্রে ব্যবহার করা হয়, বা আরেকটা নামে ডাকা, সেটা হচ্ছে পোস্ট কয়টাল পিল, অর্থাৎ আফটার ইন্টারকোর্স ব্যবহার করা হয়। তার মধ্যে কি আছে, তার মধ্যে যেটা আছে হচ্ছে লিভোনর্জেস্ট্রাল 0.27 mg। কিভাবে ব্যবহার করতে হয় এটা, এটা ব্যবহার করতে হয় স্ট্যাগড, অর্থাৎ ইন্টারকোর্সের পরে পরে, অ্যান্ড আফটার 12 আওয়ার্স, আবার 12 ঘন্টা পর। এরপর যেটা আছে সেটা হচ্ছে লিভোনর্জেস্ট্রাল 1.5 mg বাজারে পাওয়া যায়। সেটা কখন, অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি দেওয়া যায় তত তাড়াতাড়ি ভালো। এবং তার সাথে সাথে কি করতে হয়, অথবা বিফোর 72 আওয়ার্স, 72 আওয়ার্স এর মধ্যে দিতে হয়। এর একটা খুব চেনা ব্র্যান্ড, এই লিভোনর্জেস্ট্রাল 1.5 mg একটা চেনা ব্র্যান্ড বাজারে খুব চলে, যেটা হচ্ছে আনওয়ান্টেড 72 নামে সবাই চেনে, সে একটা ব্র্যান্ড চলে। এছাড়াও কি হয়, কিছু কম্বাইন্ড পিল দেওয়া যায়, সেটা হচ্ছে নর্জেস্ট্রেল 0.25 এর সাথে ইথানিয়াল স্টেডিয়াল 50 ইউজি যদি দেওয়া যায়। আমার যা আগের যারা হচ্ছে কম্বাইন্ড ওসিপিটা দেখেছে তারা জানবে। সেটাতে কি হয়, 2 ট্যাবলেট স্ট্যাট, দুটো ট্যাবলেট একসাথে দিতে হবে, এবং আবার দুটো ট্যাবলেট আফটার 12 আওয়ার্স, 12 ঘন্টা পর আর দুটো ট্যাবলেট। এছাড়াও যেটা যেটা পাওয়া যায়, লিভোনর্জেস্ট্রাল 0.5 mg আর ইথানল স্টেডিয়াল 0.1 mg, কি হয়, 2 ডোজ অ্যাট 12 আওয়ার ইন্টারভেল উইদিন 72 আওয়ার্স। দুটো ডোজে দিতে হয় 12 ঘন্টা পর পর, 72 ঘন্টার মধ্যে এই ডোজটাকে দিতে হয়। দিলে প্রেগনেন্সিটাকে বন্ধ করা যেতে পারে।
আর কি হয়, যদি আমরা মিফিপ্রিস্টন দিই তাহলে 600 mcg দিতে হয়। কি দিতে হয় না, সিঙ্গেল ডোজ দিতে হয় একসাথে উইদিন 72 আওয়ার্স, 72 ঘন্টার মধ্যে সিঙ্গেল ডোজ 600 mcg দিতে হয়। আর যদি আমরা ইউলিপ্রিস্টাল দিই তাহলে 30 mg দিতে হয় কখন, উইদিন 72 to 120 আওয়ার্স, 120 ঘন্টার মধ্যেও দেওয়া যেতে পারে এই ওষুধটা যদি আমরা কাউকে দিই। এছাড়া আর যে কন্ট্রাসেপশন যেভাবে হয় সেটা হচ্ছে ইনজেক্টেবল কন্ট্রাসেপশন হয়। সেই ইনজেক্টেবল কন্ট্রাসেপশনের মধ্যে কি আছে, একটা হচ্ছে ডেপ্টো মেডক্সিপ্রোজেস্টেরন, যেটা 1,500 mg বাজারে পাওয়া যায়। কিভাবে পাওয়া যায় না, ইন 1 ml ভায়াল, একটা ml ভায়ালের মধ্যে কি হয় 1,500 mg থাকে। সেটাতে কি করতে হয়, ইট ইজ গিভ ডিভ আইএম, আচ্ছা ইন্ট্রামাস্কুলার করতে হয় ইনজেকশন ডিউরিং ফার্স্ট 5 days অফ মেনস্ট্রুয়াল সাইকেল। মেন্স চলাকালীন যে প্রথম 5 দিন, সেই 5 দিনের মধ্যে এটা কি করতে হয়, ইনজেক্টেবল করতে হয়। আবার বলছে রিপিট এভরি 3 মান্থ, প্রত্যেক 3 মাস অন্তর অন্তর এটা দিতে হয়। আর তারপরে 2 নম্বরে যেটা পাওয়া যায় সেটা নর্থিস্টেরনে 200 mg ইন 1 ml ভায়াল, 200 mg থাকে একটা 1 ml ভায়ালে। এটা কি করে, এটাও ডিপ আইএম করতে হয়, ইন্টারমাস্কুলার করতে হয়, ডিপ ফার্স্ট 5 ডে সাইকেল, আবার রিপিট করতে হয় এভরি 2 মান্থ। এটা প্রত্যেক 2 মাস অন্তর অন্তর দিতে হয়। এই ছিল আজকের আমাদের কন্ট্রাসেপশন। ইমার্জেন্সি যে ইনজেক্টেবল যে কন্ট্রাসেপশন আছে সেটার কিছু প্রতিবন্ধকতা আছে, কিছু কন্ট্রা ইন্ডিকেশন আছে, কোথায় দেওয়া যায় না। আপনারা কমেন্টে জানাবেন যে কোথায় এটা দেওয়া যায় না।